আপনি কি সে যার সাথে আমার ফোনে কথা হয়েছিল? আমি নামিরা। আমি মুস্তাফিজ। সুবহানাল্লাহ, যার সৃষ্টি এত সুন্দর, না জানি সে কত সুন্দর। কিছু বললেন? না না, আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, না জানি সে কত সুন্দর। সারাক্ষণ এভাবে তাকায় থাকেন তো আমার লজ্জা করতেছে। আপনি কি নৌকা পছন্দ করেন? আসলে তেমন একটা না, আমি সাঁতার জানি না তো একটু ভয় করতেছে, বাট কি আর করার, আজকে যেহেতু আপনার দিন, সো ইটস ওকে। আসলে আমার খুব স্বপ্ন ছিল যে আমি কোনো একদিন এরকম কারোর সাথে একটা দিন নৌকায় চড়বো, এজন্য আসলে আপনাকে নিয়ে আসা। আচ্ছা, আপনার না একটা বাইক ছিল, সেটা কোথায়? আমার বাইক আছে, এটা আপনি কিভাবে জানলেন? আমি ফেসবুকে দেখছিলাম আপনার বাইকের সাথে একটা ছবি। আসলে দেখুন, ফেসবুক সবসময় আমাদের সত্যি কথা বলেন। আমরা সেই জিনিসটাই ফেসবুকে দেখাই যেটা আমাদের সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা সবাই ফেসবুকে নিজেদেরকে পরিপাটি রাখতে খুব পছন্দ করি। আসলে আমার কোনো বাইকই নেই, মানে আমি বাইক চালাতেই পারি না। আমি ভেবেছিলাম যে আপনার বাইক আছে। আমার বাইক খুব ভালো লাগে। আজকে সারাদিন তো প্রায় শেষ হওয়ার পথে, আপনি কি আমাকে আর কিছু বলতে চান? আমি আপনাকে কিছু কথা বলতে চাই আমাকে নিয়ে। জানি না কিভাবে নেবেন, বাট আমি চাই না যে আমাদের সম্পর্কটা যদি সামনে আগায় সেটা মিথ্যে দিয়ে আগাক। আমার একটা রিলেশনশিপ ছিল অনেক বছরেরই। আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার ফ্যামিলি চায় না যে আমি এই রিলেশনশিপটা কন্টিনিউ করি, আর এজন্যই আমাদের ব্রেকআপটা হয়ে যায়। আমি নিজেও চেয়েছিলাম যে এবার আমার লাইফে সেটেল হওয়া দরকার। এতদিনে যে আপনার সাথে আমি কথা বলেছি, তাতে আমার মনে হয়েছে যে আপনাকে আমার সামনাসামনি দেখা দরকার, চেনা দরকার, বোঝা দরকার। আপনি আমাকে চিনলেন, জানলেন, বুঝলেন, আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা বাকিটা পথ একসাথে চলতে পারি। এখন আমার যা বলার ছিল আমি সব বলেছি। আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে বলতে পারেন। সত্যি সবসময় সুন্দর। আপনার প্রতি একটা সময় আমার ভালো লাগা ছিল, আজকে আপনার প্রতি সেটা আরো বেড়ে গেল। আপনার প্রতি আমার সম্মান বেড়ে গেল। আপনি একটা সম্পর্কে ছিলেন, এখন তো নাই। আমার সাথে যদি সম্পর্ক শুরু হয়, সে সম্পর্কটাকে আমরা অনেক দূরে নিয়ে যেতে চাই। আপনি কি আমাকে আরো 2 দণ্ড সময় দিবেন 2 কদম হাঁটার জন্য? দিব। আল্লাহু আকবার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين برحمتك يا أرحم الراحمين। উফ, আজকে আমি খুব টায়ার্ড। টায়ার্ডের কথা বললে হবে না। শোন,
তো ডেটিং কেমন হলো? প্রথম ডেটিং, প্রথম দেখা। তো মোস্তাফিজ ছেলেটা কেমন? ছেলেটা ভালোই, ইনোসেন্ট, কিন্তু ওর সাথে তো আমার যায় না। ও আগে কেন নেগেটিভ কথা বলিস বলতো? কেন মানে নিতে পারবি না? আমাদের ভালো মানুষ দরকার, শিক্ষিত মানুষ দরকার। কয়েকদিন তো আমি ওর সাথে কথা বলছি, আমার তো ভালোই মনে হয়েছে, সব দিক থেকে ভালো মনে হয়েছে। আচ্ছা বল, সারাদিন কি কি করলি, কোথায় কোথায় গেলি? গেছি তো। তোমাকে কেন বলবো? তা আমাকে বলবি না কাকে বলবি? বন্ধু হলো আমি আছি, বোন হলো আমি আছি, গার্জিয়ান হলো আমি আছি, আমাকে বলবি না কাকে বলবি? তা বল, কি কি খাওয়াইলো তোকে? অনেক কিছু গেছে। আচ্ছা আপনি শুনে না, ওর সাথে তো আমার মিলে না। আমি বিয়ের পর কিভাবে কি অ্যাডজাস্ট করব? যদি আবার অশান্তি হয় তখন আমি কি করব? কেন এরকম বলতেছিস? শোন, ছেলেটা শিক্ষিত, ডাক্তার, ভদ্র, আমাদের এখন এই ছেলেটি দরকার। ভালো দিয়ে আমি কি করব? ও তো বাইকে চালাতে পারে না, ও তো বাইক নেই, মামুনের তো বাইক। একদম মামুর মামুর করবি না, একদম শেষ করে ফেলবো। এখন থেকে তোর মুখে দেখবি মোস্তাফিজ মোস্তাফিজ মোস্তাফিজ। টেনশন করিস না, সবকিছু ভালো হবে। তোর বোন আছি না? আসসালামু আলাইকুম মুস্তাফিজ ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, বিসিএস এর বই পড়ছেন? না মানে একটু চেষ্টা করতেছে আর কি। গত 2বার দিলাম, হইলো না তো, এবার আবার একটু প্রস্তুতি নিচ্ছি। তুমি কখন আসলা? এই যে মাত্র আসলাম। ওই যে আপনি যে ঈশান নামাজ পড়তে আসলেন না, তো এখানে আমি আপনার খোঁজ নিতে আসলাম। তো শরীর স্বাস্থ্য ভালো? আমার শরীর ভালো আছে ভাই, ওই জামাতে যাওয়া হয় নাই। ও, আর একটা ভালো কথা, আপনি বিয়ে করতেছেন শুনলাম। আলহামদুলিল্লাহ, এটা তো ফরজ কাজ। ওইরকম কিছু না, আসলে ওই একটা মেয়ের সাথে কথা হচ্ছে। আমাদের ফ্যামিলি তো একটু ইসলামিক ফ্যামিলি, আর ও একটু অন্যরকম, পর্দা টর্দা করে না। তো বাসায়ও বলতে পারতেছি না মাকে যে কি হবে। তো সমস্যা কোথায়? আপনার সাথে সেই যদি থেকে যদি দিনের পথে আসে, এটা তো আপনার সওয়াবের কাজ ভাই। তাছাড়া তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আমি আসলে এইভাবেই ভাবছিলাম, বুঝছো, কিন্তু কনফিউজ ছিলাম যে কিভাবে বলবো। তাহলে তুমি বলতেছো মাকে বলবো? ভাই আপনি দেরি করতেছেন কেন? আপনি এখনই কল লাগান। ভাই আপনি যাকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে দেরি করেন, তাহলে তো এটা আপনার পাপ হবে। তুমি তো আসলে ঠিকই বলছো। বিয়ের পরের প্রেমই আসলে আসল প্রেম। মানে বিয়ের আগে তো আসলে ছেলে মেয়েদের মেলামেশা, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে আমি মাকে একটা ফোন করি। হ্যাঁ, পাগলামি করে না বোন। আমি তোর বড় বোন আছি না, আমার প্রতি তোর ভরসা নাই? আমি কি তোর ক্ষতি চাবো? শোন, ছেলেটা ডাক্তার। আপুর সাথে যখন আপনি কথা বলছিলেন, আপনার ওপাশ থেকে আপনি নিশ্চয়ই আমার কথাগুলো শুনেছিলেন। আমি ভেবেছিলাম যে আপনার সাথে হয়তো আমার আর দেখা হবে না, কিন্তু পরে ভাবলাম যে আপনাকে কথাগুলো ক্লিয়ার কাট বলাটা আমার দরকার, সেজন্যই আপনাকে ডাকা। আমি তোমার কথাগুলো শুনেছি। আমি যেভাবে বিয়েটা চিন্তা করেছিলাম, এই বিয়েটার আয়োজন এর চেয়ে অনেক বেশি। একবারে সবকিছুর চাপ আমার উপরে পড়ে গেছে। তো মানে কাবিনের এতগুলো টাকা, তার উপরে গিফট হিসেবে গহনা দেওয়া, অনুষ্ঠান করা, এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট, আমি একা পুরো বিষয়টা সামলে উঠতে পারছিলাম না। তার উপরে ধানমন্ডিতে বাসা নেওয়া, এতগুলো দামি দামি ফার্নিচার কিনা, শেষ সময় আমার উপরে অনেক মানে জিনিসটা অনেক বার্ডেন হয়ে গেছে। কেন বার্ডেন হবে? বার্ডেন হওয়ার তো এখানে কিছু নাই। আমি তো আপনাকে ক্লিয়ার কাট করে বলেছিলাম যে বিয়েতে আমার কি সব ইচ্ছা আছে, আমি কি কি চাই না চাই, আমার চাহিদা সবকিছু বলেছিলাম না? না না, সবই ঠিক আছে। আমি তোমার ইচ্ছাটা বুঝি। তুমি যেভাবে বলবা আমি সেভাবেই পরে সবকিছু অ্যারেঞ্জ করে নেব। এটা তো প্রেমের বিয়ে না যে আমি আপনাকে সময় দেব, এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ। আমার চাওয়া পাওয়া সবকিছু আমি ক্লিয়ার করে নিয়েছিলাম। এখন বিয়ের শেষ মুহূর্তে এসে যদি আপনি আমাকে বলেন যে আমাকে সময় দাও, সেই কথা যখন আমার আত্মীয় স্বজন শুনবে তখন তারা কি বলবে? তারা তো বলবে না যে ছেলের সময় দরকার, কারণ সে তার হবু বউয়ের এক্সপেকটেশন ফুলফিল করতে পারতেছে না। তারা তো বলবে যে মেয়ের দোষ, মেয়ে লোভী। তুমি যেভাবে চাইছো ওভাবেই হবে। জাস্ট আমি যদি একটু সময় পেতাম। আপনি আমার কাছে যে সময়টা চেয়েছেন সেটা আমি দিতে পারবো না, আমি সরি। যা করার আপনাকেই করতে হবে। আর একটা কথা, আপনার এই গেট আপটা চেঞ্জ করতে হবে, আমার পছন্দ না।
আপনি যদি আপনার বউয়ের এই ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে না পারেন, তাহলে তো আমি ভাববো আপনি আমাকে ভালোই বাসেন। আপনার সবকিছু মিথ্যা বানানো ছিল, মিথ্যা আশা ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ হিমু বন্ধু, আমি না না একটা দরকারে ফোন দিছিলাম। হাই সামিরা, তুমি এখানে? আমি তোমাকে নিচেই খুঁজে আসলাম। তুই হঠাৎ আমাদের বাসায়? বান্ধবী, আমার না বিয়ে ঠিক হয়েছে। ছেলে দুবাই থাকে, শেখদের সাথে উঠা বসা করে। আমি না পাত থেকে মাথা পর্যন্ত শুধু গহনা পরবো আর শুধু উঠার দুধ খামো, জানিস? ভালো তো, এক কাজ কর, খুশিতে লাভ দে তাহলে। এই, আমাকে দেখে এত জেলাস ফিল করিস কেন? আমার ভালো না কারো সহ্য হয় না। কি? তোকে আমি জেলাস করব? তোকে জেলাস ফিল করার মতো কি আছে? কোনো জেলাস ফিল করতেছি না, জাস্ট ভাবতেছি যে প্রেম করলে একজনের সাথে বিয়ে করবি দুবাই শেখে। বাহ, সুন্দর। ওর মতো ফকিন্নি দুবাই শেখে বিয়ে করব? দুবাই শেখ? ভাই, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না না, ওই রকম কোনো কিছু না। ভাই, আমি তো আপনার ছোট ভাই, তাই না? আপনি আমাকে মন খুলে বলতে পারবেন। আসলে হচ্ছে কি, ওই যে তোমাকে তো বলছিলাম যে আমার একটু বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে, সব মিলিয়ে একটা চাপ হয়ে গেছে, বুঝছো? ও আবার একটা লিস্ট করে দিছে আমাকে, বিয়ের আগে সব লিস্ট, কোথায় কত টাকা খরচ হবে সব লিস্ট করে দিচ্ছে। আপনি এই লিস্ট দেখার পরে কি তাকে কিছু বলেন নাই? না না, কি বলবো বলো। আমার কি মনে হয় জানো, ও হচ্ছে আমাকে পরীক্ষা করতেছে। আসলে ওর একটা সম্পর্ক ছিল, তো ছেলেদের সম্পর্কে ওর ধারণা আসলে ভালো না। এই জন্যই হয়তো চিন্তা করতেছে যে এই টাকার ভয়ে আমি পিছিয়ে যাই, নাকি আমি ওকে ভালোবেসে বিয়েটা করি। তোমার কি মনে হয় ভাই? ভাই, আমার মনে হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে, কারণ ভবিষ্যৎ করবে। এবং ইসলামে বলা আছে যে বিয়ের করার আগে পরস্পরকে যাচাই করে নেওয়া উচিত। ভাই, ইসলামে তো বিয়েটা খুব সহজ করে দিয়েছে, আর বলা আছে আপনার সামর্থ্য থাকলে আপনি বিয়ে করবেন, আর সামর্থ্য না থাকলে বিয়েটা করবেন না। ভাই, আপনার মনটা খারাপ করেন না, ছোট মানুষ অনেক বড় কথা বলে ফেলছি। না না, ওইরকম কিছু না, চলো আল্লাহ ভরসা। আমি খুব বিপদে পড়ি, বারবার আপনার কাছে আসতেছি। আমার যদি অন্য কোনো উপায় থাকতো আমি আপনার কাছে আসতাম না। প্লিজ আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না, প্লিজ। দেখেন, আমি আপনার ব্যাপারটা বুঝতেছি, কিন্তু আপনাকেও তো বুঝতে হবে এটা আপনার হাজবেন্ড ছাড়া কোনোভাবেই পসিবল না। ম্যাম, আমি সবকিছুই বুঝতে পারতেছি। সত্যি বলতে আমি ভুল মানুষকেই বিশ্বাস করে ফেলছি। আমরা পালিয়ে বিয়ে করেছি, এ কারণে আমাদের ফ্যামিলি এখন পর্যন্ত আমাকে মেনে নেয়নি। যেখানে আমার জীবনের নিশ্চয়তা নাই, সেইখানে আমি তো বাচ্চার ভবিষ্যৎ কিভাবে অনিশ্চয়তায় ফেলে দিই। এই পরিস্থিতিতে আমি চাচ্ছি না যে আমার বাচ্চাটি পৃথিবীর মুখ দেখুক। প্লিজ ম্যাম, আপনি আমাকে হেল্প করেন, না হলে আমি অনেক বড় বিপদে পড়ে যাব। দেখেন, যেহেতু আপনার হাজবেন্ড আসতেছে না, মানতেছে না, তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে আসেন, কিন্তু যে কাউকে তাও লাগবে এখানে। আমার হাজবেন্ডকে যদি আনা যেত, আমি অবশ্যই তাকে আনতাম। যেহেতু আমি তাকে আনতে পারতেছি না, তার মানে সেখানে বিষয়টা আমাকেই হ্যান্ডেল করতে হবে। আপনার কোনো রাইট নেই আমার পার্সোনাল বিষয় নিয়ে এত কথা বলার।
আপনি যদি পারেন আমাকে হেল্প করবেন, আর যদি না পারেন সেটাও বলে দেন। ঠিক আছে, দেখেন যা ভালো বুঝেন। ওকে ফাইন, আমার ব্যবস্থা আমি নিজেই করে নিই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু জরুরি কোনো কিছু ডাকলেন যে? ভাই রে, জরুরি তেমন কিছু না, তবে নামিরার জানি কি হয়েছে। রুম বন্ধ করে বসে আছে, আমার সাথে কোনো কথা বলছে না, কোনো কিছু শেয়ারও করছে না। আপু আমি ওকে বারবার ফোন দিচ্ছি, রিস্ক করতে পারতেছি না, ফোন ধরতেছে না। আমার সাথে রাগ করছে মনে হয়। ভাইরে, ও একটু জেদি আছে অবশ্য, তবে মনটা অনেক ভালো। বাচ্চা মানুষ বুঝই তো, ওর খুব শখ আর কি, খুব ধুমধাম করে বিয়েটা হবে। সব মেয়েদেরই যেমন শখ থাকে। আর তুমি ডাক্তার পাত্র, আমি ভেবেছিলাম যে এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। আপু ডাক্তার মানেই কিন্তু আসলে অনেক টাকা না। আমি মাত্রই পাশ করছি তো, এখনো তো ওইভাবে সেটেল হতে পারি নাই। এখনো কোনো চাকরি হয় না, একটা চেম্বারে যাই। আর বাবা রিটায়ার্ড করছে, আমি একমাত্র ইনকাম সোর্স ফ্যামিলির। ওর শখটা আমি বুঝি। বিয়ে তো মানুষ বারবার করে না, একবারই করে। আমিও চাই ওর শখটা পূরণ করতে। আপু আমাকে একটু সময় দেন, আমি 6টা মাস পরে বিয়েটা করি, তাহলে আমি একটু প্রস্তুতি নিয়েই বিয়েটা করতে পারি। যে তুমি কি বলতেছো? 6 মাস মানে? একদিনও বিয়ে পেছানো যাবে না। এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন তুমি বলতেছো বিয়ে পেছানোর জন্য? না, একদমই না। আমাদের মান সম্মান আছে না, সবাই জেনে গেছে না। আর বিয়ের তারিখ ঠিক করার আগে কিন্তু তোমাকে বারবার জিজ্ঞেস করেছি তুমি রেডি কিনা, প্রস্তুত কিনা। তখন তো তুমি কিছু বলো নাই। তুমি জানো না আমিরার কত ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে, তোমার কথা চিন্তা করে আমরা রিজেক্ট করে দিয়েছি। আপু আমি চেষ্টা করতেছি, আমি আমার কিছু বন্ধু বান্ধবের সাথে কথা বলছি। আসলে আপু মানে অনেকগুলা টাকা একসাথে তো। আর আপু কাবিনের বিষয়টা। ধুর বোকা ছেলে, তুমি কাবিনের কথা শুনে ভয় পাচ্ছ? ও তো তোমাকে মজা করে বলেছে, ও পরীক্ষা করছে তুমি ওকে কতটুকু ভালোবাসো। আরে কাবিন তো নাম কাগজটাকে লিখে রাখবো, কাবিনের জন্য কি বিয়ে আটকে যাবে? আর শোনো, এখন কিন্তু গয়না মানুষ গিফট হিসাবে দেয়। ফাংশনের টাকা আর গয়নার টাকাটা আমি ম্যানেজ করে দিচ্ছি। আপনি ম্যানেজ করে দিবেন মানে? ম্যানেজ করে দিব মানে হচ্ছে আমার কাছেও নাই, আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে এনে দিচ্ছি, তুমি পরে শোধ করে দিও। কারণ বিয়েটা তো কোনোভাবে পেছানো যাবে না, বুঝো তো মানুষ কত রকম কথা বলবে। আর একটা কথা ভাই, তোমাকে কিন্তু আমি প্রথম থেকে আমাদের ফ্যামিলি মেম্বার বানিয়ে ফেলেছি, আমার নিজের ভাই বানিয়ে ফেলেছি। তোমাকে যদি কেউ কোনো উল্টাপাল্টা কথা নামিরার সম্পর্কে বলে, তুমি কিন্তু একদম বিশ্বাস করবে না, ঠিক আছে ভাই? আপু ও এখন কোথায় আছে? যে বললাম তো বাসাতে আছে। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, দেখি আমি কেমনে করে ওকে বুঝাইতে পারি, ম্যানেজ করতে পারি। হ্যাঁ, টেনশন করো না ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আই নামিরা দাঁড়া, কি ভাবছিস তুই? সবকিছু এত সহজে ভুলা যাব? তোরা এত সহজে ছেড়ে দিব আমি? এত লোভী কেন তোরা? আমার রাস্তা আটকাইছিস কেন? আমার রাস্তা ছাড়। দেখ, তুই না আমাকে ভালোবাসিস, তুই চাস না আমি ভালো থাকি। আমি অনেক চিন্তা করে দেখছি যে আমি তোর সাথে ভালো থাকবো না, তাই জন্য আমি চিন্তা করছি আমি নিজের মতো করে নিজের লাইফটা সেটেল করবো। তুই সর, আমার পথ ছাড়, আমাকে যেতে দে। সবসময় সবকিছু তোর কথা মতোই হবে? আমি কি করি নাই তোর জন্য? আমি আমার চার্মিং ইফেক্ট দিয়ে তোকে বেস্ট ফিলটা দেওয়ার চেষ্টা করছি, তোকে সবসময় স্পেশাল ফিল করিয়েছি। আমি কি করি নাই তোর জন্য সেটা বল। আমি চাইলেই তো হবে না, আমার ফ্যামিলি মানতেছে না। চল পালিয়ে বিয়ে করি। পালিয়ে বিয়ে? তোর মাথা কি ঠিক আছে? না না, আমি তোর সাথে পালিয়ে বিয়ে করবো না। আর তোর জন্য আমার কোনো ফিলিংস কাজ করে না। ফিল কাজ করবে কিভাবে? ফিল তো কাজ করে ওই দিকে, মনে করস কোনো খবর রাখি না। না, টাকাওয়ালা জামাই, দুশ্চরিত্রা, নষ্ট মাইয়া। তোর সাহস কত বড়, তুই আমার ক্যারেক্টারলেস বল। আমাদের রিলেশনশিপে আমি কি কোনো কন্ট্রিবিউশন করি? তুই আমার জন্য হেল করে দিছস। অনেক সহ্য করছি। মরদের সাথে মর্দানি করো প্রিয়, অবেলার সাথে না। পস্তাইবেন বইলা দিলাম। আমি আপনার সাথে আছি, আপনার ভালো খারাপ সব সময় আপনার পাশে। আপনি আমাকে কখনো ভুলে যাবেন না তো? আমাকে ছেড়ে যাবেন না তো? সবসময় আমার পাশে থাকবেন?
আমাকে হ্যাপি রাখবেন। আমি কখনো প্রেমে পড়ি নাই তো কি বলবো বুঝতে পারতেছি না, তবে আল্লাহর কাছে আমি চাইবো আপনার সাথে যেন আমার জান্নাত হয়। চলেন আজকে আমরা বিয়ে করে ফেলি। আজকে? গুড মর্নিং। গুড মর্নিং। নাস্তা রেডি? এক মনীষী বলছে পৃথিবীর অন্যতম সৌন্দর্য হচ্ছে ঘুমন্ত রমণী। তুমি ঘুমিয়েছিলে তাই আর জাগায় না। তোমার না সবসময় একটু বেশি বেশি। আচ্ছা যাই হোক, তোমাকে যে মেডিসিনটা আনতে বলছিলাম সেটা আনছো? ও সরি, আমি তো একদম ভুলে গেছি। আজকে আর ভুল হবে না, আজকে একদম মনে করে নিয়ে আসবো। তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা ব্রেকফাস্ট করে আসি। কোনো প্রবলেম? তুমি ঠিক আছো? ঠিক আছো তুমি? আসো এখানে একটু একটু। একটু পানি খেয়ে ফেলো। কোনো সমস্যা হচ্ছে তোমার? হ্যাঁ। মানে প্রবলেম হচ্ছে কিনা? তুমি এই যে ভমিটিং হচ্ছে, বমি আসতেছে? না না, আমার মনে হচ্ছে যে পেস্টের ফ্লেভারটা আমাকে স্যুট করছে না, আমাকে অন্য একটা পেস্ট এনে দিও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পেস্ট চেঞ্জ করে দেবো। আমি তো ভাবছিলাম অন্য কিছু। ব্রেকফাস্ট করো। আমার খেতে কিছু ভালো লাগছে না। আরে করেই দেখো না, ব্যাচেলার লাইফে হচ্ছে এই একটু একটু রান্না শিখেছিলাম। কি হয়েছে না হয়েছে জানি না, মেয়েদের মতো তো এত সুন্দর রান্না ব্রেকফাস্ট বানানো এগুলো তো পারি না, তাই না? দেখো না একটু শেয়ার করি। না মাত্র বমি করলাম না, আপনি খেয়ে নেন, আমি পরে খেয়ে নিব। ও তোমাকে তো একটা কথা বলাই হয় না, মা ফোন করেছিলেন। কি বললেন? উনি আসতে চাচ্ছেন আমাদের বাসায়, আজকেই আসবেন। তো আমি তো চেম্বারে থাকবো, তো এই সময় তুমি একটু মাকে রিসিভ করো। আচ্ছা। আরে মোস্তাফিজ বন্ধু, কেমন আছো? তুমি এদিকে কি কোথাও যাইতেছিলে নাকি? না এদিকে আর কই যাবো, তোমার বাসায় যেতেছিলাম। ও তা বিয়ে শাদী করছো, সংসার কেমন চলতেছে? না না, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তা চলো একটু ভিতরে যাই, ভাবির সাথে দেখা করে চা পানি খাই আসি। না না, এইখানে কথা বলি, অসুবিধা নেই। ও তা বন্ধু, বিয়ের আগে যে কিছু টাকা ধার নিয়েছিলাম মনে আছে? মনে থাকবে না কেন? তুমি এই সময় আমার যে উপকার করছো এটা কি বলা যায়? টাকাটা তো ফেরত দিলে না বন্ধু। দিতে চাইছিলাম আর কি, আসলে কয়েকবারই চেষ্টা করছিলাম, গুছাইছিলাম, এরপরে আবার কোনো একটা দরকারে লাগিয়ে গেছে। কিন্তু বন্ধু দেখো, আমি টাকা দিয়ে টাকার ব্যবসা করি, এখন তুমি টাকা নিয়ে আমার ঘুরাইতেছো বন্ধু, এটা কি তোমার উচিত? বন্ধু তুমি আমার ভুল বুঝতেছো। টাকাটার জন্য তোমার যতখানি পেরেশানি, তোমার টাকাটা ফেরত দেওয়ার জন্য আমার তার সাথে বেশি পেরেশানি। আমি জানি যে আল্লাহ সবকিছু মাফ করলেও পাওনাদারের পাওনা মাফ করতে পারে না। তোমার টাকা না দিয়ে আমি পুলসেরাত পার হইতে পারবো না। তুমি আমার কিছুদিন সময় দাও, আমি তোমার টাকাটা দিয়ে দেব। আসেন মা। বসেন। মুস্তাফিদ বাসায় নেই? ও তো এই সময় বাসায় থাকে না, ও বলে গিয়েছিল যে আপনি আসবেন। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো বিশেষ অসুবিধা হয় নাই। আমি হঠাৎ করে আসাতে তোমাদের আবার কোনো অসুবিধা হবে না তো? না না, কি যে বলেন, আমাদের কেন অসুবিধা হবে? আচ্ছা, আপনি কি জরুরি কোনো কাজে এসেছেন?
না না, এই একটু ঘুরতে আসছি আর কি। তোমরা তো ব্যস্ত থাকো, তোমাদের তো আমার ওখানে যাওয়াই হয় না, এই জন্য ভাবলাম আমি আসি। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নেন, আমি পাশের রুমে আছি। শোনো, একটু মুস্তাফিজকে ফোন দাও না, আমার ফোনে টাকা নাই তাই আমি ফোন দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তারে রিসোর্স কেন বয়। মা, তুমি দরজা খুললা যে, নামিরা বাসায় নেই? রাগ হইয়া ঘরে বসে রয়েছে। আমার তো মনে হয় আমি আসছি তার পছন্দ হয় নাই, সেই জন্য। না না, এইরকম কোনো কিছু না। বৌমারে কি আদব কায়দা কিছু শেখায় নাই তার বাপ মায়? হ্যাঁ, আশ্চর্য। আমি আসলাম, আমার সাথে সালাম কালাম নাই, কিছু না। মা, প্রথম প্রথম তো বুঝতে পারে না, আস্তে আস্তে ইমপ্রুভ করবো। সে কি বাচ্চা মানুষ? আমি তো ঠিকই শুনছিলাম মানুষের কাছে, মাইয়া বলে বেয়াদব, এখন তো দেখতেছি তাই। না মা, তুমি কইছো না যে ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয়ে যায়, যেমন কষ্টি পাথরের সাথে থাকলে ভালো মানুষ হয়ে যাওয়া যায়। তা আমি ভাবছি যে আমার সাথেও থাকলে ও হয়তো ঠিক হয়ে যাব, তাতে আল্লাহর কাছে আমিও ভালো পামু, তুমিও ভালো পাইবা। দেখ, যদি শিখাইতে পারোস তাহলে তো ভালোই হয়। মা, তোর পায়ের ব্যথাটার কি অবস্থা? পায়ের ব্যথায় 2-4 দিন ঠিক থাকে, আবার 2-4 দিন খুব ব্যথা করে, এরমই আছে। অসুবিধা নেই, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, 2-3 দিন পরে সিরিয়াল পাওয়া যাবো। তুমি 2-3 দিন একটু রেস্ট নাও। খাওয়া দাওয়া করছো কিছু? আচ্ছা, আমি যাই, ওর সাথে একটু কথা বলি, তুমি একটু রেস্ট নাও, বসো। আসলে মার কথা কিছু মনে করো না, জেনারেশন গ্যাপ তো, মা হয়তো সবকিছু বুঝে না। এভাবে ঘরের জিনিস নষ্ট করে কি লাভ বলো? দেখো, আমার এমনি কিন্তু মেজাজটা অনেক খারাপ আছে, আমাকে একটু একা থাকতে দাও তো প্লিজ। যাও এখান থেকে। ও মা, যাও ভাত তরকারি নিয়ে আসো। আরে না মা, কি বলো, খাবার তো নিয়ে আসছি। এই যে দেখো, আর একদম ঢাকা শহরের বেস্ট রেস্টুরেন্ট থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। রেস্টুরেন্টের খাবার? দেখো দেখো, গানটা দেখো। এগুলো তেল মশলা বেশি, এটা আমি খাইতে পারবো না, পেটে সহ্য হইব না। আরে একদিন খাইলে কিছু হয় না, আমরা তো প্রতিদিন খাই না, স্পেশালি তোমার জন্য নিয়ে আসছি। দেখো, অনেক মজা আছে। তোরা কি বাসায় রান্না বাড়া করিস না? হ্যাঁ, করবো না কেন, মাঝে মাঝে করি, অনেক ব্যস্ত থাকি তো, এই জন্য সবসময় করা হয় না। নাও। সেটা তো দেখতেই পাইতেছি, তোরা কি কামে ব্যস্ত থাকস। আচ্ছা মা, আমি আপনাকে খাবারটা বেড়ে দিই। থাক,
এই তেল মশলার খাবার আমার পেটে সহ্য হবে না। আমি আমার ডাইল ভাত নিজেই রান্না করে খাইতে পারবো। মা খেয়ে যাইতা। সবকিছু একটু বেশি বাড়াবাড়ি হইতেছে না? খাবে না যখন, তাহলে এতগুলো খাবার কেন অর্ডার করলাম? এত কিছু করি তারপর তো মন পাইতেছি নাকি? আরে ম্যানেজার সাহেব টাকাটা পাঠিয়ে দিবে তো, আমি যাইনি, দাঁড়াও। আরে দাঁড়া, আমি ফোন দিতেছি, রাখো। আরে বন্ধু তুই কেমন আছোস? বন্ধু একটু তোর কাছে আসছিলাম একটু জরুরিতে। ও আচ্ছা, তাহলে বন্ধু বাসার থেকে তো আমি বেরিয়ে গেছি। তা গাইতে ওঠ, কোন দিকে যাবি? না না, গাড়িতে উঠবো না, একটু জরুরি কথা এখানে বলি। আরে বন্ধু আমি খুব তাড়াই আছি, গাইতে ওঠ, উঠতে কথা হবে, চল। না না, এইখানে বলি। আচ্ছা বল, কি হয়েছে, কি সমস্যা কি? বন্ধু তুই যে আমার কাছে টাকাটা পাইতি, ওইটা তো আর দেওয়া হইলো না। ওই বেটা, ওই দিন যে তুই কইছিস টাকাটা আমার পরে দিয়ে দিবি, তাই তোর ফোন দিছি টাকা লাইয়া, তুই তো কইছিস টাকা ম্যানেজ করে টাকাটা দিয়ে দিবি, তাই না? কি হয়েছে ক? বন্ধু আমার যে আরেকটু উপকার করা লাগে, মানে আমার আরো কিছু টাকা দরকার। মজা লস না, আগের টাকাই দাস না, এখন আমি নতুন করে টাকা যাচ্ছাস না? আমার আসলে নিজেরও খারাপ লাগতেছে তোর আগের টাকাটা না দিয়া তোর কাছে আবার টাকা চাইতে, কিন্তু অনেক জায়গায় চাইছি বুঝছোস, কোথাও ম্যানেজ করতে পারি না তো, এই জন্য আবার তোর কাছেই আইছি। বন্ধু তুই তো আমার কাছে আগে টাকা পাবি, আমার কাছে কিছু নাই, এই জিনিসটা রাখ, তোর আগের টাকাটাও নিয়ে যা, কিছু টাকা লাগবে, ওই টাকাটা একটু ম্যানেজ করে দে। ওই বেটা, তুই তো আমার আবার ইমোশনাল অ্যাটাক করলি। এটা তোর খালাম মাই দিছিল সে আংটি না? তুই খালাম আংটি আমার দিছিস, ধর হাতে পর, হাতে পর, এটা এমনই পর। তোর কত টাকা লাগবো? 1 লাখ টাকা দরকার। 1 লাখ টাকা? আগের কত ভাই মনে আছে? দুইটা মিলে কি 1 লাখ দিবি? হ্যাঁ একসাথে, আমার একটা বিল ছুটবো, টাকাটা আসলেই পুরোটা দিয়ে দেবো তোর একসাথে। আচ্ছা বুঝছি বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ তোমার তো খালি উপকারের সময় আমার কথা মনে পড়ে না, রান্না এখন খাওয়াই জানা, ঠিক আছে? ভালো দেখাই খাইলাম ওটা তো রান্না। হ্যাঁ, ঠিক আছে, দেখাই ফোন দিস। ওকে, ভালো থাকিস। ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা, সেলিব্রেশনটা এখানে না করলে হতো না? বাসায় বসে করলে তো আমি আমার কিছু বন্ধু বান্ধবদের ডাকতে পারতাম। আসলে বাসায় মা আছে তো, মা এসব বার্থডে সেলিব্রেশন এগুলা পছন্দ করে না। তাছাড়া ইসলামী কালচারেও বার্থডে সেলিব্রেশন এগুলা ওভাবে করা ঠিক না। তুমি না তোমার মায়ের অপছন্দের সাথে আরেকটা কথা বলতে ভুলে গেছো। তোমার মা তো আমাকেও পছন্দ করেন না। আরে বাদ দেও না, মানে আজকের এই দিনটা নষ্ট করার কোনো মানে হয়? আজকের দিনটা তো আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিন, কারণ আজকের দিনই পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের মানুষটা এসেছিল, আর সেই জন্য হচ্ছে তার জন্য স্পেশালি একটা গিফট, ফোন। মোবাইল। থ্যাংক ইউ। তাহলে আমরা বার্থডেটা উদযাপন করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নামিরা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটি কাটি দেখ, কাটি না না। কিরে মুস্তাফিজ, কি হয়েছে তোর? না মা, কিছু না। তোমার শরীর কেমন? আমার শরীরের কথা জিগায় তোর কি লাভ? আমারে নিয়ে চিন্তা করার দরকার আছে? তুই কি তরে নিয়ে কোনোদিন চিন্তা করছস? এতদিন ধরে রয়েছি তা তো দেখি নাই কোনোদিন। শোন বাবা, আয় বুঝা ব্যয় করবি, কখনোই অপচয় করবি না।
অপচয়কারী হইল শয়তানের ভাই। কি যে গো মা, নতুন সংসার, একটু তো খরচাপাতি করা লাগে। এইভাবে চললে রাজার ভান্ডারও ফুরায় যায়। সঞ্চয় নাই, কিছু নাই, খালি খরচ আর খরচ। হ্যাঁ, এই যে হানিমুন না কিসে গেছস, টাকা পাইলি কই? এই যে দামি দামি ফার্নিচার কিনছস, টাকা পাইছস কই? শোন, এইসবে কিন্তু আল্লাহ কখনোই সন্তুষ্ট না। মা, আগের বিয়ে আর এখনকার বিয়ে তো এক না। এখনকার তো এগুলাই চল করা লাগে তো। বিয়ার সংসার আল্লাহ তাআলা খুব সহজ করে দিছে। সামর্থ্য অনুযায়ী নগদ মোহরানা দিয়া স্বামী স্ত্রীকে বিবাহ করবে, স্ত্রী স্বামীর অনুগত থাকবে। কিন্তু তোর মধ্যে তো এই সমস্ত কিছু দেখতেছি না। তোর বউ তো পর্দা করে না, আল্লাহর কাছে কি তোর জবাব দিতে হইব না? হ্যাঁ মা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি তো চেষ্টা করতেছি। যেটা 9 দিনে হয় না, সেটা 9 জন্মেও হয় না। আল্লাহ যে নিয়ামত দিছে যার যার ভাগ্যে, তাতেই শুকরিয়া আদায় করা শান্তি। আল্লাহর কাছে ক্ষমা চা, দেখবি শান্তি পাবি। আর শোন, বাড়িটা খালি খালি থাকে, একটা বাচ্চা কাচ্চা নেই, মনের মধ্যে একটা প্রশান্তি পাবে। ঠিক আছে? তোমার আর তোমার মায়ের কথাগুলো আমি সব শুনে ফেলছি। আচ্ছা যাই হোক, মেডিসিন নিয়ে আসছো? বলছিলাম কি, ওষুধটা না খেলে হয় না? কেন? মা বলতেছিল যে আমরা যদি একটু এখন ফ্যামিলি প্ল্যানিং করি, ফ্যামিলিতে যদি নতুন কেউ আসে তাহলে হয়তো আমাদের ফ্যামিলিতে রহমত চলে আসবে। তোমার মা এই কথা বলছে? তোমার মা? বাহ, ভালো তো। কিন্তু আমি তো একটু আগে শুনলাম যে তোমার মা বলতেছিল আমি তোমার সবকিছু খেয়ে ফেলতেছি। তো আমার বাচ্চা আসার পরে তো সেও সবকিছু খেয়ে ফেলবে। সারাদিন তোমার মায়ের কথা আমি শুনতেছি। আমি তো চাইতেছি না যে আমার বাচ্চাটাও পৃথিবীতে আসার পর তোমার মায়ের কথাগুলো শুনুক। এই বিষয়টা নিয়ে আর কথা না বললে হয় না? কথা বলবো না মানে? আচ্ছা, বিয়েতে যে তুমি ফার্নিচার গুলো দিছো বা আমাকে যে গয়নাগাটি গুলো দিছো, ওগুলা কি শুধু আমি একা ইউজ করতেছি? ফার্নিচার গুলো কি সংসারে আর কেউ ইউজ করতেছে না? আমি কি আমার ব্যাগে রেখে দিছি সবকিছু, না সিন্ধুকে ঢুকায় রাখছি? কোনটা? আমাদের সংসারের জন্যই তো আমি এগুলো ব্যবহার করতেছি, তাই না? আর তোমার মা কি বললো? আমি শয়তান। আমি কেন? তুমি বিয়ের আগে আমাকে দেখে বিয়ে করো নাই? আমি তো এইভাবেই বড় হয়েছে, আমি কি করব? তারপরে তো আমি এফোর্ট দিচ্ছি নিজেকে চেঞ্জ করার, করতেছিলাম না? তারপরও তো আমি তোমার মায়ের মনটা জয় করতে পারতেছি না। আমি এটা সবসময় শুধু নেগেটিভটা দেখো কেন? একদম কি কোনো কিছু পজিটিভ নেই? পজিটিভ কি আছে? আমি কি কিচ্ছু দেই না তোমাকে? তুমি কি করছো আমার জন্য? কি করছো? এর থেকে তো বিয়ের আগে আমি ভালো ছিলাম। আমি আমার বোনের কাছে যা চাইতাম সব পাইতাম। কিন্তু তোমাকে বিয়ে করে আমি কি পাইছি? আমার যত বন্ধু বান্ধব আছে ওরা তো অনেক ভালো আছে, ভালো পজিশনে আছে, ভালো মতো থাকতেছে, ঘুরতেছে, ফিরতেছে, ছবি পোস্ট করতেছে, আমি তো দেখতেছি না? আর আমি কি করলাম? হানিমুনের একটা ছবি পোস্ট করলাম, আর তোমার মা সেটা নিয়ে আমাকে কথা শুনাইছে। তাহলে আমি কোথায় ভালো আছি? তুমি আমাকে কি দিচ্ছ তাহলে? কিভাবে পারো? তুই লাস্টে অনেকবার মাফ করে দাও, আমি তোমার কাছে মাপ চাই, তোর কাছে মাপ চাই, প্লিজ আমাকে আমাকে জাস্ট একটু ক্ষমা করে দাও, আমাকে একটু ঘুমাইতে দাও, আমাকে একটু ঘুমাইতে দাও। হ্যাঁ, ঘুমাও ঘুমাও। মা, আমরা রেডি, চলো। কি ব্যাপার? এমনি করে উন্না পড়ছো কেন? এই উন্নাটা মাথার উপর দিয়ে চুলগুলো ঢাইকা পড়লেই তো হয়। তুমি জানো মইরা গেলে এই তোমার চুলগুলো সব সাপ হইয়া তোমারে কামড়াইবো। আর তুই যে বউরে এই সমস্ত শেখাস নাই, তুইও তো দোজখে যাইবি। উফ মা, আপনি সকাল সকাল গুলো কি শুরু করছেন? মা, সকাল সকাল এটা না বললে হয় না? তুই আমারে ধমক মারতাছস, হ্যাঁ? আমারে শাসন করতাছস, বউরে তো কিছু পাস না। যথেষ্ট হয়েছে, আমি যাবই না। দেখছস আমার মুখের উপরে কেমনে দরজাটা আটকাই দিল? আমি ওর শাশুড়ি হই, আমারও মুখের উপরে ও দরজা লাগাইতে পারে? হয়েছে তো মা, চলো যাই, ডাক্তারের কাছে যাই। চল।
কিরে মনে করছস নাম্বার বন্ধ করলে অ্যাড্রেস চেঞ্জ করলে তোরে আমি খুঁজা বাই করতে পারবো না? তোরে আমি ঠিকই খুঁজা বাই করছি। আমি যা কইছি ওইটা যদি না পাই আর যা চাইছি ওইটা যদি না পাই, আমার হাতে সব প্রমাণ আছে, সব তোর জামাইরে কইয়া দিবি। তোর পেটের ভিতরে যেটা আছে ওটা ডিএনএ টেস্ট করলে তো এমনি ধরা খাবি। আমার কথা যদি না শুনোস, এটাই লাস্ট ওয়ার্নিং। ভাই মুস্তাফিজ, আর কতদিন লাগবে ভাই? প্লিজ আর দেরি করো না, আমার কিন্তু সারা সর্বনাশ হয়ে যেতেছে ভাই। আপু আবার কি সমস্যা হয়েছে? কি হয়েছে মানে, বিয়ের সময় তোমার এত বড় একটা উপকার করলাম, 5 লক্ষ টাকা আমি লোন করে নিয়ে আসলাম, এটা তুমি দিবা না? তোমার তো আমি কয়েকবার বলছি ভাই, যার কাছ থেকে আনছি সে টাকাটা চাচ্ছে বারবার। আপু আপনি তো বুঝেন, আসলে যে টাকা ইনকাম করি সংসারের খরচ দিয়ে আসলে ওইভাবে টাকাটা জমাইতে পারি না। আপনি আমার আরো কিছুদিন সময় দেন। হ্যাঁ, তোমার প্রবলেম বুঝতে বুঝতে তো তুমি আমার প্রবলেম বুঝতেছো না। তোমার দুলাভাইয়ের সাথে আমার ছাড়াছাড়ি পর্যায়ে সম্পর্ক হয়ে গেছে। সে আমাকে এই মুহূর্তে ভিডিও কল দেয়, আমি ধরতে পারি না, আমি প্রেশার উঠে মরে যাই, কারণ ওই লোকজন আমাকে প্রেশার দিতেছে ভাই। এদিকে তোমার দুলাভাই আমাকে বলে সে ডিভোর্স দিবে। এখন তুমি বলো ভাই, আমার ঘর সামলাবো নাকি আমি আমার বোনের ঘর সামলাবো? ভাই তুমি টাকাটা শোধ করো, নিজেও শান্তিতে থাকো, আমার বোনেরও শান্তি দাও, আমারও শান্তি দাও ভাই। আপু আপনি আমার জাস্ট আর কয়েকটা দিন সময় দেন, আমি আপনার পুরো টাকাটাই শোধ করে দেবো। এই তোমার কি মনে হয় 5 লক্ষ টাকা কি খালি 5 লক্ষ টাকা দিলেই হবে? এটা আমি কেমনে করে আছি তুমি জানো? হ্যাঁ, এখনকার দিনে মানুষজন টাকা কি এমনি এমনি দেয়? চক্রবৃদ্ধি হারে সুদ আনছি, 5 লক্ষ টাকা হয়ে গেছে 10 লক্ষ টাকা। আপু বুঝলাম না, আপনি কিভাবে টাকা আনছেন? বুঝো নাই তুমি? হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে সুদে আনছি, মানে কি সেই 5 লক্ষ টাকা এখন 10 লক্ষ টাকা হয়ে গেছে, তাহলে বুঝো ওইটা কেমন সুদ বলে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপু আপনি জানেন সুদ কত বড় পাপ, কত বড় গুনাহ? যে সুদ দেয় এবং যে সুদ নেয় দুজনই সমান পাপী। হাদিসে সুদ সম্পর্কে কত কঠিন ভাবে বলা আছে। আপনি আমার ভাই রাইকা আমাকে এত বড় একটা অপরাধের মধ্যে ফেলতে। আমার তো জ্ঞান দিতে আসে না, বুঝছো? তোমার আমি পাপের মধ্যে ফেলাইছি। ওরে আল্লাহ আল্লাহ, আমি কার উপকার করলাম? আল্লাহ তুমি জানো আল্লাহ আমি কার উপকার করছি? আমার ভাইয়ের উপকার করছি, আমার বোনের সাথে যাতে বিয়ে হয় সেই উপকারটা করতে যাই আমি এখন বলে তাকে পাপের তলে ফেলাই দিছি। তুমি আমার হাতে শিখাও না, টাকা কবে দিবে তাই বলো। চুপ, একদম চুপ। আমার এই সুদের মধ্যে ফালায়া আমার পুরো জীবনটারে হচ্ছে নরক বানিয়ে দিয়েছেন আপনি। আপনি আমার ভাই রাইকা আপনি আমার সুদের মধ্যে ফালাইছেন। ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, যার বিপদে আমি এত হেল্প করলাম আল্লাহ তুমি তো জানো। এখন সে আমারে বলতেছে আমি বলে পাপী, আমি তাকে বলে পাপের মধ্যে ফেলাইছি। আল্লাহ তুমি দেখো আল্লাহ। আমি এখন বুঝতেছি কেন আমার কামাই রোজগারে কোনো বরকত হয় না। এই যে সুদের মধ্যে পড়ছি, সুদের মধ্যে পড়লে কামাই রোজগারে বরকত হইব কেমনে? যান আপনি এখন আমার বাসা থেকে চলে যান। এই তোমার বাসায় কি আমি খাইতে আসছি না পড়তে আসছি? তোমাকে আমি মনে করে দিতে আসছি তোমার যে লোন আছে এতগুলি। 1 মাস টাইম দিলাম, 1 মাসের মধ্যে যদি তুমি টাকা পরিশোধ না করো তোমার সাথে আমার ফয়সালা হবে, মনে রেখো। তুমি আমার কিসের মধ্যে ফালাইলাম? কোন পাপের মধ্যে ফালাইলাম? তোমার বোনরে বলো এক্ষুনি বাসা ছেড়ে চলে যেতে। কেন? আমার জীবনটাকে জাস্ট নরক বানাইয়া দিল। চুপ করো, আমার বোনরে নিয়ে একটা বাজে কথাও বলবো না, মুখ সামলায় কথা বলো। আমার বোন মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা মানে তুমি কি করলি তুই? কি মিথ্যু? কি বললি তুই? আমারে মিথ্যুক বলস? আমি মিথ্যুক? জাস্ট আমার জীবনটা ধ্বংস করে দিছিস তোরা। আমি না বুঝা না চাই না তোরা বিয়ে করছি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার মাফ করে দাও। মুস্তাফিজ, কাজটা তুই ঠিক করস নাই, যাই ঘটুক না কেন
তুই বোর গায়ে হাত তুলছস, এটাই তো আমি ভাইবে উঠতে পারতেছি না। দুর্বলের উপর সবলের অত্যাচার ইসলাম কখনো মাইনা নেয় না। তুই বুঝাইতে পারতি। খালাম্মা, আপনি এখন বুঝলেন না, আর এখন লেকচার মারতেছেন আমার বোনরে মারার পরে। আমার বোন কি বাইচে আছে না মরে গেছে আপনি খোঁজ দিচ্ছেন? ওর কোনো সারা শব্দ পাইতেছি না। আর আমি যেখানে উপস্থিত, আপনি উপস্থিত, আপনার ছেলের সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত দিতে? এখন বড় বড় লেকচার মারতেছেন আপনারা। মা, তুমি একটু শান্ত হও, আমি ব্যাপারটা দেখতেছি, তুমি চিন্তা করো না। কি দেখবেন আপনি? হ্যাঁ, কি দেখবেন আপনি? আপনি উপস্থিত বাড়িতে, আমি উপস্থিত বাড়িতে, তারপর আপনার ছেলের সাহস কি করে আমার বোনের গায়ে হাত দেয়? না, আমার বোনটা আমি এই সংসারে রাখবো না। এই মোস্তাফিজ, কাবিনের টাকা গুইনা গুইনা রেডি রাখবা। আর ওই যে তোমার যে লোন করে এনে দিয়েছিলাম টাকা, সুদের টাকা মনে আছে? 5 লক্ষ থেকে 10 লক্ষ হয়েছে, সেই টাকা গুইনা গুইনা রেডি রাখবা। তুই সুদে টাকা আনছোস? কি খালাম্মা, মানে আকাশ থেকে বললেন আপনার ছেলে সুদ দিছে? আপনার ছেলে কি ধোয়া তুলসী পাতা? এই যে শান সৈকত এত ঢাক ঢোল পিটায় বিয়ে করলো কেমনে? ওই যে আমি সুদের টাকা এনে দিছি এমনে। আমি তো আমার বোনটা এই সংসারে রাখবি না। তোমার সাথে আমার কথা হবে আদালতে, টাকা পয়সা সব রেডি রাখবা, বুঝছো? নামিরা বেরোয়, তোর এই সংসারের করাম না আমি। অনেক বড় আমার ভুল হয়ে গেছে। আর বিয়ার সময় যে গয়না পাইছিলে গিফট হিসেবে, সেগুলো নিয়ে আয়। কিরে, আমার বোনের কোনো সারা শব্দ পাইতেছি না। আল্লাহ, আমার বোন কি পাইছে? হ্যালো নামিরা, ও নামিরা। সুদের টাকা আনতে পারলি? তুই এটা করতে পারলি? আমি তোরে এই আদর্শে মানুষ করছি। এই জালিমের সংসার তোর আর করার লাগবে না বোন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোর এই শয়তানের সাথে বিয়া দিয়া। ওগোর সাথে আমার কথা হইব আদালতে। আর তুমি যদি ঠিক মতো টাকা দিতে না পারো, তোমাকে মা পুরানো দুজনে আমি জেলের ভাত খাবো, মনে রাখো। চল বোন চল।